প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকের আলোচনা জুড়ে আমি থাকবো আপনাদের সাথে, আপনারা আমার সাথেই থাকুন। আশা করি আপনারা অনেক কিছুই আজকের এই আলোচনা থেকে উপলব্ধি করতে পারবেন। তো বন্ধুগণ, যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে পরবর্তীতে আমার আলোচনাগুলো আপনারা অনেকে সহজেই শুনতে পারেন এবং আইনগত বিষয় সম্পর্কে নিজেরা অবগত থাকতে পারেন। আজকে ভিডিও টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি আলোচনা তবু বলে দিচ্ছি, আজকে আলোচনার আমাদের বিষয় হচ্ছে যে আমরা জানি যে রিট পিটিশন কোন কোন ক্ষেত্রে আসলে দায়ের করতে হয় এবং রিট পিটিশন দায়েরের পূর্বে আপনাদের কোন বিষয়টা মাথায় রাখতে হবে এবং রিট পিটিশন দায়েরের ক্ষেত্রে কার কাছে আসলে আপনাদের যাওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আজকে আমি একটা বিষয় বলে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলোতে আপনারা রিট পিটিশন করতে পারবেন, সেটা একটু চেষ্টা করব ডিটেলে যাওয়ার জন্য। পুরো ভিডিওটা যদি বা পুরো আলোচনাটা আপনারা দেখেন, তাহলে এর ভিতরে অনেক কন্টেন্ট পেয়ে যাবেন, যেগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে, ব্যবসায়িক জীবনে, সকল ক্ষেত্রেই কিন্তু এই আলোচনাটা কাজে লাগবে। তো প্রথমে বলে নিচ্ছি যে প্রথম পয়েন্টটা হচ্ছে কোন ক্ষেত্রে আপনি রিট পিটিশন দায়ের করতে পারবেন মহামান্য হাইকোর্ট ডিভিশনে। যদি অমানবিক এবং বর্বর বা নিষ্ঠুর কোনো টর্চার করা হয়, নির্যাতন করা হয় কোনো আপনার গৃহকর্মীর উপর, যারা আপনাদের বা আমাদের বাসায় কাজ করে, যারা আমাদেরকে হেল্প করে, বিভিন্ন ডোমেস্টিক সার্ভেন্ট বা হাউসহোল্ড ওয়ার্কার যারা আছে, তাদেরকে যদি টর্চার করা হয় অমানবিকভাবে এবং নির্দয় রূপে যদি টর্চার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশনে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিট পিটিশনও দায়ের করা যায়। আবার নিয়মিত মামলাও কিন্তু ফাইল করা যায়। এরপর আমরা যদি খেয়াল করি যে আর পরবর্তীতে আর কোন বিষয়টা নিয়ে আসলে রিট করা যেতে পারে, অনেকগুলো বিষয় নিয়ে রিট করা যায়। তবে আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো একটু আপনাদেরকে হাইলাইট করে যাব এবং এগুলো সম্পর্কে একটু ডিটেল বলতে যাব। এবং আজকে ভিডিওর শেষের দিকে আমি চেষ্টা করব আপনাদেরকে আলোকপাত করার জন্য রিট কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে রিট করলে আপনারা রিট পিটিশন মেনটেইন হবে, জিতে যাবেন, কার কাছে গেলে আপনারা প্রকৃতপক্ষে আইনগত সলিউশনটা পাবেন, সেই বিষয়ে আপনাদেরকে আলোকপাত করার চেষ্টা করব। ধরুন যদি কোনো সম্মানিত নারী বা এদেশের নাগরিক বা কোনো বালিকা, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, তাদেরকে যদি নিষ্ঠুর নির্যাতন করা হয় তাদের উপর, অথবা তাদেরকে যদি তাদের সাথে ইনডিসেন্ট বিহেভ করা হয়, তাদেরকে যদি অনেক সময় দেখা যায় আমাদের গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় তাদেরকে এত বেশি নিষ্ঠুর এবং যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয় বিভিন্ন সামাজিক আচার এবং বিচারের মাধ্যমে বা এগুলোর নামে, যদি তাদেরকে বিবস্ত্র করে ফেলা হয়, অনেক ক্ষেত্রে তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে উলঙ্গ করে ফেলা হয়, তাদের পরনে কাপড় থাকে না, এমন অবস্থা সৃষ্টি হয়। যদি এই ধরনের কোনো কর্ম কেউ সম্পাদন করে, এই ধরনের কাজের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা বা তাদেরকে আইনের আওতায় আনা, সংশ্লিষ্ট থানার যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য থাকবেন এবং জেলার যারা প্রশাসনের দায়িত্ব থাকবেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকবেন, থানা অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকবেন, ইউনো থেকে আরম্ভ করে ডিসি বা এসপি, পুলিশ সুপার বা সংশ্লিষ্ট যারাই থাকবেন যে কোনো অঞ্চলে, তাদের দায়িত্ব হবে তাদেরকে আইনের আওতায় আনা। যদি তাদের বিরুদ্ধে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, দোষীদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা সংশ্লিষ্টরা কর্তৃক যদি না নেওয়া হয়, তাহলে তাদের এই নিষ্ক্রিয়তা বা ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে কিন্তু রিট পিটিশন দায়ের করা যায়, যাতে করে তারা সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে, দোষীদের বিরুদ্ধে আপনার
আইনগত ব্যবস্থা গ্রহণ সহ তাদের গ্রেফতার এবং তাদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা চাওয়া হয়। কিন্তু এই ধরনের রিট পিটিশনগুলোতে আমরা অহরহ দেখছি এই ধরনের ঘটনা আমাদের গণমাধ্যমগুলোতে উঠে আসছে। সুতরাং যেখানেই এই ধরনের ঘটনা ঘটবে সেই ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের যে এগ্রি পার্সন আসতে হবে বিষয়টা এমন নয়, অর্থাৎ ভিকটিম নিজেই আসতে হবে, তার পরিবারের সদস্যরা আসতে হবে, বিষয়টা এমন নয়। যদি আপনারা এদেশের সচেতন নাগরিক যে কেউ যদি আপনাদের মনে বা আপনাদের হৃদয়ে যদি বিষয়টা দাগ কাটে, তাহলে আপনারা যে কেউ তাদের পরিবারের পক্ষে মহামান্য হাইকোর্ট ডিভিশনে কিন্তু রিট পিটিশন দায়ের করতে পারবেন, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এটাকে আবার জনস্বার্থেও কিন্তু রিট পিটিশন দায়ের করা যায়। আমি এই ব্যাপারে পরে বলবো, পরবর্তী কোনো আলোচনায় আমি আসলে বলবো। কিন্তু আজকে যেটা বললাম যে এই ধরনের ঘটনা যেহেতু আমাদের দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে, সুতরাং যে কোনো সচেতন নাগরিক এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অংশ হিসাবে মহামান্য হাইকোর্ট ডিভিশনে কিন্তু রিট পিটিশন দায়ের করতে পারে। যথাযথ পদ্ধতিতে সংশ্লিষ্ট যারা থাকবেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং জেলা প্রশাসন বা অন্য যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের নিষ্ক্রিয়তা, এই তাদের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, অনেক সময় দেখা যায় যে হাজতি আসামি যারা হাজতখানায় থাকে, হাজতি আসামিদের উপর কিন্তু অনেক সময় নির্যাতন করা হয়। অনেকে আবার ওখানে হাজতে থাকা অবস্থায়, হেফাজতে থাকা অবস্থায় মারা যায়। তো জেলখানায় বা হাজতে, পুলিশ হাজতে হোক বা জেলখানায় হোক, হাজতি আসামির উপর যদি কোনো নির্যাতন করা হয়, নিষ্ঠুর কোনো আচরণ করা হয় যেটা আইনে পারমিটেড না, সেই ধরনের আচরণ যদি করা হয় সেক্ষেত্রে, এবং এই আচরণের ফলে যদি ওনাদের মৃত্যুও হয়, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট যাদের কাস্টডিতে বা তত্ত্বাবধানে ওনারা ছিল বা ভিকটিম ছিল, তাদেরকে রেসপন্ডেন্ট করে এবং গভর্নমেন্টের অন্যান্য যে মেশিনারিজ অর্থাৎ যে প্রতিষ্ঠান বা সংস্থাগুলা এগুলা দেখভাল করার দায়িত্বে ছিল, মিনিস্ট্রি থেকে সংশ্লিষ্ট মিনিস্ট্রি সেক্রেটারি থেকে আরম্ভ করে যারা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের রেসপন্ডেন্ট করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। এই ধরনের রিট পিটিশন দায়েরের ক্ষেত্রে ইচ্ছা করলে যে ভিকটিম আছে, ভিকটিমের পরিবারের সদস্য, ভিকটিমের আপনজন অথবা যে কোনো নাগরিক, সম্মানিত এদেশের যে কোনো নাগরিক অথবা এদেশের যে কোনো মানবাধিকার সংস্থা বা যে কোনো প্রতিষ্ঠান যদি মনে করে যে না এখানে তাদের হৃদয় কেঁদেছে অথবা তাদের হার্ট ব্লিড করেছে, অর্থাৎ তারা যদি মনে করে যে না এই ধরনের ঘটনায় তারা মর্মাহত, তাহলে অবশ্যই এই ধরনের ঘটনায় রিট পিটিশন মহামান্য হাইকোর্ট ডিভিশনে আনয়ন করা যেতে পারে। আমরা আমাদের দেশে অনেক কিন্তু হিস্টোরিক প্লেস আছে, ঐতিহাসিক স্থান আছে এবং স্থাপত্য আছে, বিল্ডিং আছে, যেগুলা আমাদের হাজার বছরের ঐতিহ্য বা সংস্কৃতিকে ধারণ করে এবং আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ভাষা, আমাদের বিভিন্ন রকম জাতীয় যে মনুমেন্টগুলা আছে যেগুলা আমাদের অনেকটা ঐতিহ্য এবং ডিগনিটিকে নির্দেশ করে, সেই সমস্ত স্থাপত্য এবং কলা এগুলাকে সংরক্ষণ যদি কেউ না করে অথবা সরকারের যদি এগুলা সংরক্ষণ করতে নিষ্ক্রিয় থাকে, এগুলো যদি কেউ দখলে নিয়ে যায়, জবরদখল করার চেষ্টা করে, ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, অবহেলায় পতিত অবস্থায় রাখে, সেই সমস্ত বিষয়গুলো রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদেরকে রেসপন্ডেন্ট করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। রিকভারি, অনেক সময় দেখা যায় যে রিকভারি অফ অ্যান্ড প্রোটেকশন অফ আর্চিওলজিক্যাল সাইট এবং পাবলিক বিল্ডিংস, ট্র্যাডিশনাল পাবলিক বিল্ডিংস, সরকারি খুব ঐতিহ্যগত কোনো বিল্ডিং যদি থাকে যেটার স্থাপত্য শৈলী বা নকশা যেটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ঐতিহ্যবাহী বিষয় হয়ে থাকবে, এটা একটা হিস্ট্রিক বিষয় হয়ে থাকবে, ইতিহাস প্রসিদ্ধ বিষয় হয়ে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে এগুলা সংরক্ষণ এবং মেনটেনের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে
সংশ্লিষ্ট যে কেউ সংক্ষুব্ধ হয়ে রিট পিটিশন দায়ের করে প্রতিকার পাওয়ার চেষ্টা করা যেতে পারে। এই ক্ষেত্রে পিটিশনার কে হবে সেটা নিয়ে অনেকের মনে কোয়েশ্চেন রেজ করতে পারে। আমি আগেও বলেছি যে এদেশের সচেতন যে কোনো নাগরিক বা এদেশের রেজিস্টার্ড যে কোনো সংগঠন যেগুলা মানবাধিকার বা যে কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন যেগুলো আছে, ওনারা যদি চিন্তা চায় তাহলে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করতে পারে। আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, ধর্মীয় উপাসনালয়, তারপর আপনার কবরস্থান, তারপরে গির্জা, মন্দির বা যে কোনো ক্রিমেশন সেন্টার, তারপরে আপনার দেখা যাচ্ছে যে যেখানে সৎকার করা হয় মৃতদেহ, ওই সমস্ত জায়গাগুলো বা প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ এবং এগুলাকে নিরাপত্তা দেওয়া নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদি কোনো কারণে এই সমস্ত বিষয়গুলোর নিরাপত্তা বা অন্য কিছু বিঘ্নিত হয়, তাহলে সংশ্লিষ্ট যারা থাকবেন এর সাথে রিলেটেড তাদেরকেও অথবা রাষ্ট্রের যে কোনো সচেতন নাগরিক বা যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা, বিধিবদ্ধ বা রেজিস্টার্ড কোনো প্রতিষ্ঠান বা সংস্থা চাইলে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করে প্রতিকার পেতে পারে। অনেক সময় দেখা যায় সরকারি ভূমি বা সরকারি স্থাপনা, বিল্ডিং, এই সমস্ত জিনিস অনেকে জবরদখল করে নিয়ে যায়, দখল করে নিয়ে নেয় গায়ের জুড়ে। এরা অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান করে ফেলে, ওই সমস্ত জায়গায় অবকাঠামো নির্মাণ করে ফেলে। এই সমস্ত জিনিস যদি পরিলক্ষিত হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছেন বা সরকারি সংস্থা আছেন তারা ইচ্ছে করলে রিট পিটিশন দায়ের করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করে প্রতিকার পেতে পারে। এছাড়াও জনস্বার্থে যদি কেউ চায়, এদেশের যে কোনো সচেতন নাগরিক ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে স্বপ্রণোদিত হয়ে ওনারা কিন্তু জনস্বার্থে মামলা করে রিট পিটিশন দায়ের করে এই ধরনের বিষয়ে প্রতিকার পেতে পারে। রাষ্ট্রের সকল নাগরিকের তাদের সম্পত্তির অধিকার রয়েছে। সেই সম্পত্তির অধিকার যদি নিশ্চিত করা না হয়, রাষ্ট্র যদি নিশ্চিত করতে না পারে বা সম্পত্তির অধিকার থেকে যদি বঞ্চিত হয় দেশের কোনো নাগরিক, সেই ক্ষেত্রে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। এখন রাষ্ট্রের সকল নাগরিক বলতে কাদেরকে ইনক্লুড করবে? এখানে যারা বঞ্চিত, নিপীড়িত, দরিদ্র, আমরা যাদেরকে গরিব বলি, যদিও এই ধরনের কথা বলা উচিত নয়, বলি সুবিধা বঞ্চিত, এবং যারা ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ যাদেরকে আমরা বলি, বা অন্যান্য কোনো লিঙ্গের যদি কোনো মানুষ থাকে এবং তারা যদি এই দেশের নাগরিক হয়, তাদের রাইট টু প্রপার্টি এনশিওর করার দায়িত্ব কমপ্লিটলি রাষ্ট্রের। এবং এইটার ব্যত্যয় ঘটলেই কিন্তু রিট পিটিশন দায়েরের মাধ্যমে প্রতিকার পাওয়া যেতে পারে। এই ধরনের বিষয় ঘটলে অবশ্যই রিট পিটিশন মহামান্য হাইকোর্ট ডিভিশনে দায়ের করা যাবে। ইলিগালি যদি কোনো ব্যক্তিকে পুলিশ কাস্টডিতে আটক রাখা হয় আইনানুগ প্রক্রিয়া ছাড়া, বা যদি কোনো রকম মামলা মোকদ্দমা বা আইনানুগ প্রক্রিয়া চলমান না থাকে, আদালতের নির্দেশ বা ওয়ারেন্ট না থাকে, তারপরেও যদি পুলিশ কাউকে উদ্দেশ্যমূলকভাবে অন্যায়ভাবে আইন বহির্ভূতভাবে যদি কোনো নাগরিককে আটক করে রাখে, সেই সমস্ত নাগরিক বা নাগরিকদেরকে রিলিজ করার জন্য, মুক্তি দেওয়ার জন্য ডাইরেকশন চেয়ে সংশ্লিষ্টদেরকে রেসপন্ডেন্ট করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যায়। তো নিশ্চয়ই আপনারা অনেক বোর্ড হয়ে গেছেন আমার আলোচনা শুনতে শুনতে, একটু শুনতে থাকুন কষ্ট করে, তাহলে আপনাদের আসলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন বিষয়ে রিট পিটিশন দায়ের করা যায়। অনেক সময় যে সমস্ত বিষয়ে এফিকেশাস, ইফেক্টিভ এবং স্পিডি রিলিফ বা রেমেডি আপনারা পেতে পারেন, সেই ক্ষেত্রেও মিসগাইডেড হয়ে অনেকেই সিভিল মামলায় চলে যান, ক্রিমিনাল মামলায় চলে যান, যেটা সময় সাপেক্ষ ব্যাপার। যার দরুন একটু ধৈর্য সহকারে শুনুন,
তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন, মিসগাইডেড হবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়েরের মাধ্যমে খুব দ্রুত প্রতিকার পাওয়া সম্ভব হয়। অ্যাড ইন্টারিম অর্ডার হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইন্টারিম অর্ডার পাওয়া যায়। তো যেটা বলছিলাম যে রিট পিটিশন নাগরিকের মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে রিট পিটিশন নামে প্রচলিত, কিন্তু উন্নত বিশ্বে এটাকে জুডিশিয়াল রিভিউ বলা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও রিট পিটিশন হিসাবেই এটাকে সবাই চিনে এবং জানে। যা হোক, যেটা বলছিলাম যে পুলিশ কাস্টডিতে অথবা যে কোনো আইন প্রয়োগকারী সংস্থায় যদি কোনো ব্যক্তিকে আটক রাখে অন্যায়ভাবে অবৈধভাবে, তাহলে তাদের মুক্তির জন্য তাৎক্ষণিকভাবেই কিন্তু রিট পিটিশন দায়ের করা যেতে পারে মহামান্য হাইকোর্ট ডিভিশনে। এর জন্য বিচারিক প্রক্রিয়ায় বা ক্রিমিনাল প্রসিডিউর বা অন্য কোনো প্রক্রিয়ায় যাওয়ার প্রয়োজন নেই। যদি তাৎক্ষণিক রেমেডি পেতে চান তাহলে অবশ্যই রিট পিটিশন দায়ের করতে হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ফাতোয়া, যেটা বলা হয় ফতোয়া, এই ফতোয়া বা কোনো রকম সালিশ, গ্রাম্য সালিশ যেটাকে বলা হয়, এই ধরনের বিষয় গুলা মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন কর্তৃক একটা জাজমেন্টের মাধ্যমে গাইডলাইন দেওয়া হয়েছে কারা আসলে ফতোয়া দিতে পারবে, কোন কোন বিষয়ে স্পেসিফিক্যালি ফতোয়া দিতে পারবে এবং ফতোয়া জিনিসটা কি, ফতোয়া কখন দেওয়া প্রয়োজন, কারা দিতে পারবে। এটা কিন্তু অ্যাপিলেট ডিভিশন জাজমেন্টের গাইডলাইন আছে। এটা অ্যাভারেজে যে কেউ ফতোয়া দিল বা যে কোনো বিষয়ে ফতোয়া দিল, দিয়ে আবার হিল্লা বিয়ে পড়িয়ে দিল, বা অনেক সমাজে আমাদের এই ধরনের অঘটন ঘটছে, এগুলা গণমাধ্যমে আমরা দেখেছি এবং দেখছি। এগুলা বিশেষ করে গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এগুলা বেশি হয়। স্থানীয় জনপ্রতিনিধি অথবা স্থানীয় মাতবর গুছের লোকজন ধ্যান দরবার করে নিরীহ মানুষদেরকে একগোড়ে করে ফেলা, তাদের মাথা মুন্ডিয়ে দেওয়া, তাদের গলায় জুতার মালা পরিয়ে ওদেরকে ঘোরানো, অপমানজনক শাস্তি দেওয়া, তাদেরকে বেধড়ক মারপিট করা, তাদেরকে দুর্রা মারা, বিভিন্ন রকম ফতোয়া দেওয়া হয়। আমাদের দেশে প্রচলিত যে শাস্তির বিধানগুলো আছে আইনে, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি শাস্তি নির্ধারণ করা হয়, সেই শাস্তিটা প্রয়োগ করার জন্য উপযুক্ত আদালত রয়েছে। আদালতের নির্দেশ মতেই সেটা প্রযুক্ত হবে এবং প্রয়োগ হবে। এর বাইরে যদি কেউ ফতোয়া দিয়ে ধরনের কোনো কিছু করে, তাহলে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যায়। আমরা যেহেতু ইতিপূর্বে বলেছি আমি যে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন কর্তৃক একটা জাজমেন্ট হয়েছে ফাতোয়া বন্ধে, সুতরাং সেই জাজমেন্টের আলোকেই কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সুতরাং যে কেউ যখন তখন আগের মতো ফতোয়া দিয়ে আপনি এলাকায় একটা কিছু করে ফেলবেন, আপনি মাতবর বা আপনি জনপ্রতিনিধি, এই জন্য সেটা কিন্তু সম্ভব নয়। সচেতন নাগরিক যারা আছেন বা ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান, তারা মহামান্য হাইকোর্ট ডিভিশনে স্বপ্রণোদিত হয়ে আপনারা কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসাবেও রিট পিটিশন দায়ের করতে পারেন। এখন অনেকেই বলতে পারেন এটা তো ফাতোয়া বা অন্যান্য বিষয় তো ইসলামে নিষিদ্ধ নয়, এই ধরনের জিনিসগুলো তো ইসলামে আছে। ইসলামে যদি থাকে সেই বিষয়গুলো নিয়ে তো আমি ডিসএগ্রি করছি না, যেহেতু আমাদের দেশে কোডিফাইড লতে দেশটা চলছে। আমাদের দেশে যে প্রচলিত এবং প্রণীত যে সংবিধান আছে, সর্বোচ্চ আইন, সেই আইন মোতাবেক যেহেতু দেশ চলছে এবং এই দেশে যেহেতু স্ট্যাটিউটরি ল আছে, সাবস্ট্যান্টিভ ল আছে, রুলস আছে, আদালত আছে, যেহেতু শরিয়া আইন পুরোপুরি আমাদের দেশে চলে না, আমাদের দেশ চলে আমাদের দেশে সংবিধান অনুসারে। সুতরাং যেহেতু সংবিধান অনুসারে চলে, তাহলে সেই আলোকেই কিন্তু আমি আজকে আলোচনাটা করলাম যে ফতোয়া যখন তখন দেওয়া যাবে না, যেহেতু সংবিধানের আলোকে এদেশের আদালতগুলো পরিচালিত হয় এবং আমাদের আদালতগুলো স্ট্যাটিউটরি ল বা আমাদের কোডিফাইড ল এর মাধ্যমে চলছে। তো যাই হোক, ফর এনি সেন্সিটিভ কেস
র্যাপ কেস, মার্ডার এবং নৃশংস কোনো হত্যাকাণ্ড যদি সংগঠিত হয় তাহলে সেক্ষেত্রে ক্রিমিনাল প্রসিডিং তো নেওয়াই যায়। নিয়মিত মামলা হতে পারে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হতে পারে, দ্রুত বিচার আইনে মামলা হতে পারে, অনেক রকমের আইনি প্রতিকার রয়েছে। তারপরেও ইফেক্টিভ এবং স্পিডি রেমেডির জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যেতে পারে এই সমস্ত ক্ষেত্রে। আর একটা বিষয় আপনারা একটু খেয়াল করবেন, যে কোনো নাগরিকের উপর, যে কোনো শিক্ষকের উপর, কোনো পেশাজীবীর উপর বা কোনো সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি অথবা যে কোনো নাগরিকের উপর, বিশেষ করে পেশাজীবী, শিক্ষক, তারপরে ধর্মীয় উপাসনালয়ের প্রধান বা মৌলবী বা যাদেরকে আমরা ইমাম বলি, তাদের উপর নিষ্ঠুর আচরণ, নির্যাতন, অতর্কিত হামলা, এই সমস্ত বিষয়, অসম্মানজনক আচরণ, তাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে যে সমস্ত আচরণ, এই সমস্ত আচরণ যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো গোষ্ঠী করে, তাহলে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় তাৎক্ষণিক এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য রিট পিটিশন দায়ের করা যেতে পারে। আমরা অনেক সময় দেখি যে আত্মহত্যায় প্ররোচনা করা হয়। আত্মহত্যা প্ররোচনার জন্য, কোনো ব্যক্তিকে আত্মহত্যা প্ররোচনার জন্য পেনাল কোডের সুনির্দিষ্ট ধারা অনুসারে কিন্তু মামলা করা যায়। তারপরেও আত্মহত্যা প্ররোচনার জন্য যারা আত্মহত্যা প্ররোচনা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যায়। দায়িত্ব পালনরত যে কোনো সরকারি কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আসলে দায়িত্ব পালনরত অবস্থায় থাকবেন, যে কোনো নাগরিক, ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান যদি এদের উপর আক্রমণ করে ওনাদের উপর, তাহলে সেই ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিট পিটিশন দায়ের করা যায়। অপহরণ যদি করে ফেলে কোনো শিশুকে, কোনো নারী অথবা কোনো বৃদ্ধ অথবা এদেশের কোনো নাগরিক বা বিদেশিরা যদি এদেশে আসে, বিদেশি কোনো নাগরিক যদি এদেশে আসে ভ্রমণ করতে, তারা যদি অপহৃত হয়ে যায়, সেই ক্ষেত্রে ওনাদের উদ্ধারের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। যদি আমরা জানি যে আদালতে সাক্ষ্য প্রদানের জন্য সাক্ষীদের উপস্থিত হতে হয়, অনেক সময় অনেক দুর্ধর্ষ সন্ত্রাসী অথবা কোনো আসামির ভয়ের কারণে, হুমকির কারণে অনেক সাক্ষী আদালতে উপস্থিত হতে চায় না। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা চেয়ে আদালতে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যায়। যে কোনো আইন প্রয়োগকারী সংস্থার সদস্য বা সংস্থা যদি কোনো নাগরিককে আনলফুলি, মানে আইন বহির্ভূতভাবে, অবৈধভাবে, লিগালি যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করে, নিষ্ঠুর নির্যাতন করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এলিট ফোর্স হিসাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, আমরা অস্বীকার করতে পারছি না। কিন্তু গণমাধ্যমে যখন কিছু কিছু ব্যতিক্রম নিউজ আসে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কতিপয় খুব কম সংখ্যক নগণ্য কোনো সদস্য যদি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে, আইন বহির্ভূতভাবে হ্যারাসমেন্ট করে, হয়রানি করে, তাহলে সেই হয়রানি বন্ধে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ডিপার্টমেন্টাল অ্যাকশন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে ভুয়া ওয়ারেন্ট বের হয়, সেই ভুয়া ওয়ারেন্টে অনেক আসামি গ্রেফতার করে নিয়ে আসছে, আসলে কোনো মামলাই সংগঠিত হয়নি বা মামলাই ফাইল করা হয়নি। যদি এই ধরনের ভুয়া অ্যারেস্ট ওয়ারেন্টের ফলে কাউকে হয়রানি করা হয়, কাউকে যদি অ্যারেস্ট করা হয়, সেই হয়রানি এবং অ্যারেস্টের প্রক্রিয়া বন্ধে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। বিদেশি অনেক নাগরিক অনেক সময় বিভিন্ন কারণে জেলে বন্দী হয়ে যেতে পারে, থাকতে পারে। যদি
অন্যায়ভাবে এবং কোন রকম কারণ ছাড়াই আনলফুললি যদি কোনো বিদেশি নাগরিককে যদি জেলখানায় বন্দি করে রাখা হয়, তাহলে তাদের মুক্তি চেয়ে নির্দেশনা চেয়ে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। অনেক সময় দেখা যায় যারা মালিক পক্ষ আছেন বা যারা নিয়োগ দিয়ে থাকেন শ্রমিক বা কর্মচারী, তাদের অবহেলার কারণে, নেগলিজেন্সের কারণে, তাদের যথাযথ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারার কারণে শ্রমিকদের মৃত্যু হয়, সেইটা এবং তাদের জানমালের ক্ষতি হয়, সেইটার একটা প্রতিকার চেয়ে এবং যারা ভিকটিম তাদের ক্ষতিপূরণ চেয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের দেশে নির্মাণ শ্রমিকরা অনেক কষ্ট করেন এবং অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেন। সেই নির্মাণ শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজের যে ব্যাপার, সেই বিষয়টা প্রোটেকশান দেওয়ার জন্য এবং তাদের নিরাপত্তা, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাইরেকশন চেয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে কোনো অ্যাক্সিডেন্টে যদি ক্ষতিগ্রস্ত হয় দেশের কোনো নাগরিক, যে কোনো দুর্ঘটনায় যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করার জন্য এবং তাদের পরিবারকে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশনা চেয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে রিট পিটিশন কোন কোন ক্ষেত্রে আসলে ফাইল করা যায় মহামান্য হাইকোর্ট ডিভিশনে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা ভাবছিলাম যে পুরোটাই শেষ করতে পারবো, কিন্তু এই বিষয়টা এত বেশি আপনার এক্সপান্ডেড, অর্থাৎ বিষয়টা অনেক বড় বিষয়। এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য পরবর্তীতে আরও কয়েকটা পর্ব লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, যার জন্য আজকে শেষ করছি আজকের এই আলোচনা। আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন। পরবর্তী যে পার্ট আছে, পার্ট 2 বা 3 বা যে আলোচনাগুলো আসবে ধাপে ধাপে, সেই আলোচনাগুলোর সাথেই আপনারা থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।